গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে ম্যাথসের যে প্র্যাকটিস সেটটা করাবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং। এখন তো স্টেটের শুধুমাত্র কেপি এক্সামই, আর কেপি এক্সামে তো কম্পিটিশানটা যারা এখনও বুঝে উঠতে পারছো না, কিন্তু এক্সাম সেন্টারেও বুঝে উঠতে না পারলে রেজাল্ট আউট হওয়ার পরে বুঝতে পারবে, ঠিক আছে? আর যাদের যে সমস্ত তোমাদেরই জানাশোনা যে সমস্ত দাদা দিদিরা যারা লাস্ট এজ ছিল 27 হয়ে গেছিলো, যে শেষ চেষ্টায় বেঙ্গলটা বা এক্সাইজ যেটা মেইনস রেজাল্ট আউট হলো সেটাতে নিজেদের নামটা হয়তো ফাইনাল প্যানেলে দেখতে পাইনি, তো তাদের জন্য তো একটা অপরচুনিটি এসছে যে 3 ইয়ার্স মানে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত এবার এক্সামটা বসতে পারবে। যাই হোক, তো তাদের এখন যদি মনে করে যে না আমার এখনও 3 বছরের অপরচুনিটি পেয়েছি, কিন্তু 3 বছর না পেয়ে তারা যদি ভাবে যে না আমি এখন এইটাই আমার লাস্ট অপরচুনিটিটা পেয়েছি, যেটা আগের অপরচুনিটিতে ঘাটতি ছিল সেটাকে মেক আপ করে দিয়ে আমার এগোতে হবে, তাহলে নিশ্চয়ই সে সাকসেস হবে। তো এটা বিশাল বড় একটা অপরচুনিটি হিসাবে নিতে হবে যে না এবার আমাকে মরণ কামড় বসাতে হবে। দেয়ালে পিঠটা এমনভাবে ঠেকে গেছে যে এর পরে দেয়ালের সাথে পিষে যেতে হবে, তো সেই অনুযায়ী এগোতে হবে। প্র্যাকটিস, হার্ডকোর পরিশ্রমের সাবস্টিটিউট কিচ্ছু নেই। আমি, সে, তিনি বা যেই আছেন তোমার চোখে, সে প্রফেসর থাকুক আর কোনো টিচার থাকুক বা কোনো দাদা থাকুক, কেউ তোমাকে উতরে দিতে পারবে না যদি না তোমার নিজের সদিচ্ছায় নিজের প্র্যাকটিসটা নিজের লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারো। এবার তোমার লেভেলটা তুমি হয়তো নিজেও জানো না, যতটুকু খেটে এসছো তার থেকেও 3 গুণ 4 গুণ 40 গুণ পর্যন্ত তোমার লেভেল আছে, কিন্তু তোমার সেটার ডিরেকশানটা চেঞ্জ করতে হচ্ছে। তো চলে আসি আমরা মূল আমাদের প্র্যাকটিসে। দেখো, যারাই আমাদের ক্লাসটা নতুন দেখছো তাদেরকে বলবো আমাদের অনলাইন পেইড কোর্স রয়েছে, যারা এই অ্যাডমিশন হতে চাও কোর্সে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কমপ্লিট ম্যাথসের কোর্স, যেটা উইদাউট ফর্মুলা আর উইদাউট ট্রিক্স, বলতে তোমরা যেটা বোঝো আমাদের কনসেপ্টের উপরেই কিন্তু ট্রিক্সটা আসে। আর আমাদের অফলাইন ব্যাচ চলে এই অ্যাড্রেসে। প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশানে আমাদের অনলাইন কোর্সে অ্যাডমিশন হওয়ারও লিঙ্ক দেওয়া আছে, আর আমাদের কি না অফলাইন ব্যাচের যেখানে কোচিং সেন্টার সেখানে লোকেশানটাও দেওয়া আছে গুগল ম্যাপের, তো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলে আসি আমরা মূল টপিকে। ফার্স্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট যে কয়েকটা কোশ্চেন তোমাদের এই আপকামিং পরীক্ষাতে হয়তো কি অনেকের এক্সামে কোশ্চেনগুলো দেখে একটু হলেও ধাঁধা লাগতে পারে, কিন্তু তোমার কাছে এটা কি লাগবে? দাদার করানো, আমাদের চোখের সামনে দাদা দেখিয়ে দিয়েছে যে এই ধরনের কোশ্চেন হতে পারে বা আসতে পারে। কি বলা আছে, একটি ব্যাগে সবুজ বলের সাথে লাল বলের সংখ্যার অনুপাত ছিল 7:10। 7:10 অনুপাতে সবুজ বল আর লাল বলের অনুপাত ছিল। যদি 12টি সবুজ বল বের করা হয় এবং 12টি লাল বল যোগ করা হয়, 12টি সবুজ বল আমি তুলে নিয়েছি, 12টি লাল বল আবার রেখে দিয়েছি, তাহলে লাল বলের সংখ্যার সাথে সবুজ বলের অনুপাত হয় 8:9। শুরুতে ব্যাগে কয়টি লাল বল ছিল? এবার শুরুতে ব্যাগে কয়টি লাল বল ছিল, লাল বলের সাথে সবুজ বলে সবুজ বলের সাথে লাল বল নাকি লাল বলের সঙ্গে সবুজ বল? রেড বলস টু দ্যাট গ্রিন বল। আচ্ছা, বাংলায় একটু মিস আছে, আগে করো লাল তারপরে করো সবুজ। তারপরের লাইনটাও দেখে নিই, রেড বলস টু দ্যাট অফ গ্রিন বলস, তাহলে লাল বলের সংখ্যার সাথে সবুজ বলের, সেকেন্ড লাইনে ঠিক আছে। এবার দেখো, মূল যে পয়েন্টটাই এসে আমি বাংলা স্পেলিং বাংলা ট্রান্সলেটে ভুলটা ধরেছি, সেটা হচ্ছে কি, আমাকে তো লাল বলেরই সংখ্যা বের করতে হবে, রেড বল। আমি ফার্স্ট টাইম চেক আউট করতে হবে, ফার্স্ট টাইম 2 সেকেন্ড ওয়েস্ট হয় হোক, যে লাল বলের অনুপাত কত, অনুপাতের দিক থেকে 7।
7 দিয়ে কোন অপশানটা কাটা যাচ্ছে, যদি সিঙ্গেল একটাই অপশান থাকে তাহলে সেই অপশানটা আমি চোখ বন্ধ করে মার্কিং করে ওই কোশ্চেনের দিকে আর তাকাবোই না। ফার্স্ট স্ট্র্যাটেজি আমার এটা হওয়া উচিত। এবার 7 দিয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানই কাটা যাচ্ছে, প্রত্যেকটা অপশান কাটা যাচ্ছে। তো আমার মূল অ্যাপ্রোচটা কি? আমার সেকেন্ড অ্যাপ্রোচ কনসেপ্ট। দেখো সেকেন্ড অ্যাপ্রোচটা কনসেপ্ট নয়, ক্রস প্রোডাক্ট ইউজ করে দেবে। রেড অনুপাত গ্রিন 7:10 অনুপাতে ছিল, পরে অনুপাতটা দাঁড়িয়েছে 8:9। এবার বলেছে 12টি সবুজ বল বের করে নিয়েছি, তাহলে 12টি সবুজ বল আমি বের করে নিয়েছি আর 12টি লাল বল আমি যোগ করে দিয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 7×9 = 63 আর হচ্ছে 8×10 = 80, তাই তো? তাহলে 63 আর হচ্ছে 80, ডিফারেন্সটা কত? 17। 17 ডিনোট করবে কাকে? অনুপাতের পার্থক্য কত? 1। 1-এর সঙ্গে যদি 12 গুণ করি আমরা 12 পাবো, কিন্তু সাইন যেহেতু নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের অ্যাপ্রোচটা আর একটুখানি ক্রস প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে কি 8×12 = 96, 9×12 = 108। আদারওয়াইজ তোমরা কি করতে পারো, 9 আর 8 17 গুণ 12, 17 কেটে গেল, কত গুণ বেশি? 17 কেটে গেল মানে 1 পড়ে থাকছে, এখানে 12 পড়ে থাকছে, 1-এর থেকে 12 কত গুণ বেশি? 12 গুণ বেশি। তাহলে বলেছে শুরুতে লাল বলের সংখ্যা কটা? 7-এর সঙ্গে আমি 12 গুণ বাড়িয়ে দেবো, 7×12 = 84। দ্যাট ইজ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি চেঞ্জ করব আরেকটা অ্যাপ্রোচ, যেটা বেসিক কনসেপ্টের অ্যাপ্রোচ। স্ক্রিনশট যাদের নেওয়ার তারা নিয়ে রাখবে, পরে তুলে রাখবে। আর হ্যাঁ, কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। ইভেন এরকম বহু ছেলেমেয়ে রয়েছে তোমার কাছে পিডিএফ হোক বা স্ক্রিনশট হোক, দেখবে 1 মাস পরে বা 1 মাস আগের যে স্ক্রিনশটটা তুমি নিয়ে রেখেছিলে সেটা কি স্ক্রিনশট তুমি খুলেও দেখোনি। খাতায় নোট ডাউন অবশ্যই করে রাখতে হয়, পরীক্ষার আগে একবার করে সেই সব নোটগুলো মাস্ট রিভিশন করে যেতে হয়। তো আমার মূল যে ব্যাপারটা, রেড গ্রিন 7:10 অনুপাতে ছিল, পরবর্তী সময়ে 8:9 অনুপাতে হয়েছে। এবার মূল অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? দেখো আমি লাল বল যদি 12টা যোগ করে থাকি, সবুজ বল আমি 12টা তুলে নিয়েছি, অর্থাৎ এদের কোয়ান্টিটিটা সেম। যতগুলো আমি বাড়িয়েছি ততগুলো আমি কমিয়েছি, কোয়ান্টিটির পরিমাণটা সেম। তাহলে আমার কি করতে হবে, এদের যে অ্যাকচুয়াল রেশিও দেখো 10 থেকে 9 1 কমে গেছে, 7 থেকে 8 1 বেড়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, রেড বল আমি 7টা ছিল, এখন 8টা হয়ে গেছে, অনুপাতের দিক থেকে 1টা বাড়িয়েছি, কিন্তু কোশ্চেন অনুযায়ী আমি তো 12টা বাড়িয়েছি। আর গ্রিন বল আমি অনুপাতের দিক থেকে 10-এর জায়গায় 9টা হয়ে গেছে, 1টা কমে গেছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী আমি তো 12টা কমিয়েছি। মূল যে ব্যাপারটা, এখানেও 12টা আমি কমিয়েছি, এখানেও 12টা আমি বাড়িয়েছি, তাহলে এখানে যে কটা আমি বাড়িয়েছি অনুপাতের গ্যাপে সেই কটা আমি কমিয়েছি। তাহলে 1 ডিনোট করছে 12কে, 12 গুণ বেশি, তাহলে 7 ডিনোট করবে 12 গুণ বেশি, 7×12 = 84কে। তাহলে এটা গেল বেসিক অ্যাপ্রোচ। কিন্তু এটা যদি ব্যালেন্স করতে হতো, ইন কেস অফ যদি ডিফারেন্সটা সেম না হতো কোয়ান্টিটির, তাহলে কিন্তু টাইমটা ওয়েস্ট হতো। ঠিক আছে? তো যার কারণে তোমার ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে, আমি অনুপাতের রেশিওর সঙ্গে কম্প্যারিজন করব, অপশান এলিমিনেশন। সেকেন্ড স্ট্র্যাটেজি কি হবে, ক্রস প্রোডাক্ট। থার্ড স্ট্র্যাটেজি কি হবে, বেসিক ওয়ে। এবার বেসিক ওয়ে যারা শুরুতে ক্লাসের স্টুডেন্ট, একদম ফ্রেশার, কম্পিটিশন ফিল্ডে কোনো রকম ধারণা নেই, তারা কি করবে, এক্সপেক্ট ধরে নেবে। সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে সম্পূর্ণ করতে পারে। এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে কাজ ছেড়েছে এবং এ চলে যাওয়ার 2 দিন আগে
বি ছেড়ে গেছে, পুরো কাজ শেষ করতে কত দিনের প্রয়োজন ছিল, অর্থাৎ পুরো কাজটা কত দিনে শেষ হয়েছিল। তো টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে থেকে যদি কোশ্চেন পাও তাহলে মিনিমাম এই স্ট্যান্ডার্ডটা ফলো আপ করবে। আর এটা এতটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমি অফলাইন ব্যাচেও পড়ানোর সময় এই একটা কোশ্চেন করানোর সময় মনে হয় যে না, একটা চ্যাপ্টারের কোনো একটা লজিক্যাল কোশ্চেন করছি। দেখো মূল ব্যাপারটা কি, এ বি সি, এ 10 দিন, বি কাজটা করছে 12 দিন, সি কাজটা করছে 15 দিন, তাই তো? নাকি উল্টো লিখলাম? 10, 12, 15, ঠিক আছে। তো আগে টোটাল কাজটা ধরে নাও, এদের এলসিএম কত আসবে? 60। 60কে যদি 10 দ্বারা ভাগ করো 6, 12 দ্বারা ভাগ করলে 5, 4, 15 দ্বারা ভাগ করলে 4। মূল ব্যাপারটা কি, তুমি কাজে লেবার নিয়েছো বা জোন নিয়েছো, তোমার কাজটা কমপ্লিট না হওয়ার আগে, মানে কিছু দিনের কাজ বাকি রয়েছে, সে কাজ ছেড়ে চলে যেতে চাইছে, তুমি কি করবে? তাকে কি কাজ ছেড়ে যেতে দেবে? তুমি ওই টাইমটা, মনে করো যে তোমার চুল সেলুনে গেলে একজন 30% ন্যাড়া করে দিল, আর 70% ন্যাড়া করতে বাকি, তো তুমি বেরিয়ে তখন কোথায় যাবে? ওই সেলুনে যে যাকে দিয়েই তুমি চুলটা কাটালে, তাহলে তাকেই পাকড়াও করবে যে আমার চুল আগে কাটবি তারপরে তুই যাবি। তো কাজের ক্ষেত্রেও সেম, যদি কেউ আগে কাজ ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া যাবে না, কাজ শেষ হবে তারপরে তার যেতে হবে। তাহলে এ কাজ শেষ হওয়ার 5 দিন আগেই চলে যেতে যাচ্ছে, যেতে দেওয়া ঠিক হবে না, তাহলে ওকে আনো। 5 দিনে ও কতগুলো করতে পারতো? একদিনে এ 6টা করতে পারে, তাহলে 5 দিনে কটা করবে? 30টা। তাহলে এই 30টা কাজ ও না করেই চলে গেছে, তাহলে এই 30টা কাজ ওকে দিয়েই করাবো। এবার এ 5 দিন আগে তো কাজ ছেড়ে চলে গেছে, এ কাজ ছেড়ে চলে যাওয়ার 2 দিন পরে, এ 5 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, এর 2 দিন পরে, এর 2 দিন পরে, তার মানে কি আলটিমেটলি 5 আর 2 এর ডিফারেন্স কত? 3। আলটিমেটলি 3 দিন আগে, মাইনাস ডিনোট করছে না, এ তো 5 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে -5, আর বি 2 দিন পরে, তার মানে কি +2। এবার এদের মধ্যে 5 আর 2 এর গ্যাপ তো 3, কিন্তু এদের মধ্যে সাইন কোনটা? মাইনাস। মাইনাস মানে কি? কাজ শেষ হওয়ার আগেই সে চলে যাচ্ছিল, তাহলে বিও কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যাচ্ছে, তাহলে একেও যেতে দেওয়া যাবে না, একই রুল। তাহলে একই রুল যদি হয়, 3 দিন আগে যদি কাজ ছেড়ে চলে যেতে হয় বিকে, তাহলে 3 দিনে এ কটা করবে? একদিনে 5টা করতে পারে, তাহলে 3 দিনে 3 5 15টা কাজ বি না করেই চলে যাচ্ছিল, এ আর বি মিলে টোটাল 45টা কাজ করেনি, না করেই বেরিয়ে গেছে। তাহলে 60-এর সঙ্গে এই 45টা কাজ এ আর বির আরও করাও, তাহলে কত? 45 তো, 3 5 15, 30, 40, 45, ঠিক আছে, 105। টোটাল হচ্ছে 105টা কাজ করতে হতো যে কাজের কন্ট্যাক্ট হয়েছে। এবার বলেছে পুরো কাজ শেষ করতে কত দিনের প্রয়োজন পড়বে? 6 আর 5 11 আর 4 15টা করে এরা একদিনে 3 জন মিলে করতে পারে। 15 দ্বারা ভাগ করে দাও, 7 15 105, অর্থাৎ 7 ডেজে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় এটা এক্সট্রা করে কি জিজ্ঞাসা করতে পারে? এ কতদিন কাজ করেছিল? তাহলে মেথড তোমার এই পুরো কাজ 7 দিন পর্যন্ত বের করতে হবে। এ 5 দিন আগে বেরিয়ে গেছে, তার মানে কি 7 দিনে পুরো কাজটা শেষ হয়েছে, 5 দিন আগে যদি এ চলে যায় তার মানে এ কতদিন কাজ করে চলে গেছে? মাত্র 2 দিন। যদি বিটা বের করতে বলতো তাহলে বি 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বি কতদিন কাজ করেছে? 4 দিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। 3, এই কোশ্চেনটা আগের দিন আমি ব্যাচে করিয়েছিলাম প্র্যাকটিস সেটে। একটি সংখ্যার 135%-এর সঙ্গে একই সংখ্যার 80%-এর 15%-এর সঙ্গে যোগ করলে 735 পাওয়া যায়, সংখ্যাটি কত? তো জেনারেলি এই কোশ্চেনটা মূল বিষয়বস্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ধরা। মূল বিষয়বস্তু ল্যাঙ্গুয়েজ ধরা। দেখো সংখ্যাটাই তুমি যদি এক্স ধরে নাও,
ল্যাঙ্গুয়েজ ধরলে পরের কথা, আগে সংখ্যাটি এক্স ধরে নিলে আমি ইকুয়েশনটা বলে দিচ্ছি। এক্স এর 135% যোগ সংখ্যাটির মানে এক্স এর 15% এর মানে গুণ 80% ইকুয়াল টু 735। এই হচ্ছে ইকুয়েশন, দেখিয়ে দাও, তোমার এক্স এর মান বেরিয়ে যাবে। কিন্তু আমরা এক্স ছাড়া ভাবি। দেখো 135%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 27/20, 27/20। আর বলেছে সংখ্যাটিরই 80%, 80%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 4/5। এর আছে গুণ 15%, ভগ্নাংশ ভ্যালু কত? 3/20। 4-এর সঙ্গে 20 কাটা যাচ্ছে 5 বার, তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত পাবো? 3/25। এখানেও সংখ্যার, এখানেও সংখ্যার, অর্থাৎ যাই হর পাচ্ছি সেটা সংখ্যাটা, এখানেও যে সংখ্যাটাই পাচ্ছি হর সেটাই সংখ্যা। তাহলে নাম্বারটা যদি আমার 20 হয়, আমি নাম্বারটার মানে 20-র 135% কত পাচ্ছি? 27। আর নাম্বারটা যদি 25 হয়, 25-এর 80%-এর 15% কত পাবো? 3। এবার মূল বস্তুটা দেখো, সংখ্যাটা দুটো ক্ষেত্রেই তো সেম। আমার যদি 100 হয় সংখ্যাটা, এক্ষেত্রেও 100, এক্ষেত্রেও 100, কিন্তু দুটো ক্ষেত্রেই তাহলে এই যে নাম্বারের ভ্যালুটা পাচ্ছি এটা কমন হওয়া উচিত, কিন্তু কমন নেই। ব্যালেন্স করে দাও। কমন নেই মানে ব্যালেন্স করে দাও। 25, 20, একে 4 গুণ করো 100, একে 5 গুণ করো 100, উপরে 4 গুণ হবে, উপরে 5 গুণ হবে, তাহলে 5 27-এ 135, 5 20 100, 4 25-এ 100, 3 4-এ 12। বলেছে যোগ করলে 735 হয়। 135-এর সঙ্গে যদি আমি 12 অ্যাড করি তাহলে কত পাবো? 5 আর 40, 47, 147, তাই তো পাবো। 130, 40, 47, 147 পাবো। কিন্তু কোশ্চেন অনুযায়ী পাচ্ছি কত? 735। কত গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে 100 না হয়ে সংখ্যাটা 5 গুণ বাড়িয়ে দাও, 500 হচ্ছে নাম্বারটা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে। আর এক্স ধরে তো আমি দেখালামই, তোমার এখানেও যা ভ্যালু আসবে ওখানেও তাই ভ্যালু আসবে। এখানে ডিফারেন্সটা কি হচ্ছে? এখানে দুটো এক্স লিখলে জেনারেলি যদি 3টে লাইন পর্যন্ত যেতে হয় আমাকে 3 বারই ওই এক্স এক্স লিখতে হবে। তাহলে মিনিমাম 5 থেকে 6 সেকেন্ড যদি একটা কোশ্চেনে সেভ হয়, এটা প্রচুর। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। পয়েন্ট এ এবং বি একটি হাইওয়েতে 70 কিলোমিটার দূরে একটি গাড়ি একই সময়ে এ থেকে এবং আরেকটি বি থেকে শুরু হয় চালানো। যদি তারা একই দিকে যাত্রা করে তবে তারা 7 ঘন্টার মধ্যে মিলিত হয়, কিন্তু যদি তারা একে অপরের দিকে যাত্রা করে তারা 1 ঘন্টার মধ্যে মিলিত হয়। দুটি গাড়ির গতি কত? খুবই সহজ কোশ্চেন, জেনারেলি এলসিএমে আমরা করে দেব, কিন্তু কি হবে যদি না জানা থাকে মেথড, তাহলে তাদের পক্ষে দুর্বিষহ অবস্থা। দেখো যদি একই দিকে চলে তাহলে জেনারেলি তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিডটা কি হয়? মাইনাস হয়। তাহলে রিলেটিভ টাইমটাও মাইনাস হবে। তাহলে টাইমটা যেহেতু দেওয়া রয়েছে, টাইম যদি একই দিকে চলে 7 ঘন্টা লাগে, আর যদি বিপরীত দিকে চলে তাহলে 1 ঘন্টা লাগে। 7 আর 1-এর এলসিএম নিয়ে নাও, তাহলে এটা কি আসবে? ডিস্টেন্স। কত আসবে? 7। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি তবে গিয়ে আমরা কি পাবো? স্পিড পাবো। তাহলে 1/7। কিন্তু তুমি দেখো ডিস্টেন্স কি 7 কিলোমিটার? না, ডিস্টেন্সটা অ্যাকচুয়াল দেওয়া রয়েছে কত? 70 কিলোমিটার। কত গুণ বেশি?
10 গুণ বেশি। তাহলে এক্ষেত্রে 10 গুণ মানে 10 ঘন্টা টাইম লেগেছে, এক্ষেত্রে 10 গুণ মানে স্পিড 10 গুণ বেড়ে যাবে, রিলেটিভ স্পিডটা 10 আর এক্ষেত্রে রিলেটিভ স্পিডটা 70। এবার তুমি দেখো বোট অ্যান্ড স্ট্রিমে আমি খুব সুন্দরভাবে কনসেপ্টগুলো বুঝিয়েছি, ফ্রি ক্লাসে ও ইউটিউবে বহু বছর আগে। এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান 10, এক্স প্লাস ওয়াইয়ের মান 70। তাহলে এক্স এক্ষেত্রে বড়টা, তাহলে বড়টার মান বের করার ক্ষেত্রে কি হবে, দুটো যোগ করলে কত হবে 80 ডিভাইড 2, তাহলে কত পাবে 40। আর ওয়াই এক্ষেত্রে ছোট ভ্যালু, তাহলে এই দুটো কি করব মাইনাস, তাহলে ওয়াইয়ের মান কত আসবে 60 ডিভাইড 2, তাহলে কত আসবে 30। তাহলে 40 30 আমাদের উত্তর। 30 40 নয়, 40 30, এটাকে 40 30 করে নাও, অপশান নাম্বার বি। ঠিক আছে, পারমিশন গ্রান্টেড। নেক্সট কোশ্চেনে যাব। স্ক্রিনশট নিয়েছো তো? ব্যাস, স্ক্রিনশট নিয়ে মোবাইলে সেভ করে রেখে দেবে অনির্দিষ্টকালের জন্য। কোশ্চেন নাম্বার 5। একজন ব্যক্তি এক ধরনের চা 80 টাকা কেজি দরে বিক্রি করে 20% লোকসান করে এবং 200 টাকা কেজিতে অন্য ধরনের চা বিক্রি করে 25% লাভ করে। এই দুই ধরনের চা কী অনুপাতে মেশানো উচিত যাতে 150 টাকা কেজিতে বিক্রি করলে লাভ 25% হবে? তো জেনারেলি এই কোশ্চেনগুলো যদি বেসিক ওয়েতে সলিউশন করতে হয় তাহলে ওই একই কথা, দুর্বিষহ অবস্থা। কিন্তু আমরা দুর্বিষহ অবস্থা হতে দেব না বা যাব না ওই অবস্থায়। তাহলে কি করব? একটাই উপায়, আমি 80 টাকায় বিক্রি করেছিলাম, 20% আমার লোকসান হয়েছে। তার মানে কি 20% যদি আমার লোকসান হয়, আমি কি করেছি, 20%-এর ভগ্নাংশ ভ্যালু 1/5, 5 টাকার জিনিসটা আমি 4 টাকায় বিক্রি করে দিয়েছি। আর এক্ষেত্রে 200 টাকার জিনিসটা আমি কি করেছি, 25% লাভ করেছি, 1/4। 4 টাকার জিনিসটা আমি 5 টাকায় বিক্রি করেছি। আর এক্ষেত্রে 150 টাকায় আমি কি করেছি, 25% লাভ করেছি, মানে 1/4, 4 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি করেছি। এই কন্ডিশন। প্রত্যেকটাই বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য দরকার, যেহেতু আমার রেশিওটা দরকার যে আমি কোন চায়ের সঙ্গে কোন চা কী অনুপাতে মিশিয়েছি। তাহলে এটা আমরা ভগ্নাংশটা জাস্ট উল্টে দেব, 5/4। এখানেও ভগ্নাংশটা উল্টে দাও, কত আসবে 4/5। এখানেও ভগ্নাংশটা উল্টে দাও, কত আসবে 4/5। 30, 3 4 12, 120। আর এটা কত আসবে, 4 4 16, 160। এটা কত আসবে, 4 × 80, 5 × 100। তাহলে দেখো 120 হচ্ছে মিডিল ভ্যালু, এখানে 100, এখানে সেকেন্ড প্রকারের চায়ের দাম ছিল 160 টাকা। তাহলে 120 থেকে 100 মাইনাস করে দাও 20, 160 থেকে 120 মাইনাস করে দাও 40। তাহলে রেশিও করে দাও 2:1। তাহলে 2:1 অনুপাতে আমাদের এই দুই প্রকারের চা মেশাতে হবে। ঠিক আছে, সিম্পল অ্যালিগেশন রুল, জাস্ট ইউনিটটাকে ক্রয় মূল্যতে কনভার্ট করে নিতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6। 17,400 টাকায় একটা স্টিল আলমিরা বিক্রি করে ড্যানিশ 20% লাভ করেছে। অন্য একটি আলমিরাতে একই দাম থাকায় তিনি 18% ক্ষতি করেন। দ্বিতীয় আলমিরার বিক্রয় মূল্য কত ছিল? দেখো, দ্বিতীয়টায় তো 18% ক্ষতি হয়েছে, তার মানে ভগ্নাংশ ভ্যালু কত, 9/50। 50 টাকার জিনিসে 9 টাকা ক্ষতি, মানে 41 টাকায় বিক্রি করেছে। ফার্স্ট অ্যাপ্রোচ, তুমি 41 দিয়ে কোন অপশানটা কাটা যাচ্ছে সেটা চেক আউট করবে। জেনারেলি ফার্স্ট অ্যাপ্রোচটা এটা। যখনই এরকম একটা পার্সেন্ট ভ্যালু, সেক্ষেত্রে আমি এইভাবে যাব না। আমি কিভাবে যাব? আমি দেখতে পাচ্ছি এত টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে, তার মানে 120%-এর দাম হচ্ছে 17,400 টাকা।
1%-এর দাম কত? 17,400 বাই হচ্ছে 120। আমার 18% ক্ষতি হচ্ছে দ্বিতীয়টায় কত? 18% ক্ষতি। তার মানে আমি কত পার্সেন্ট দাম নিচ্ছি? 82%। তাহলে 82%-এর মান কত ইন্টু 82, কাটাকাটি করো, অ্যান্সার। ফার্স্ট অ্যাপ্রোচটাই তোমার এই হওয়া উচিত। তাহলে কাটাকাটি করলে দেখো ক্যালকুলেশনটাও সহজে আসবে। 2 দিয়ে কেটে দাও, 6 দিয়ে 12, 2 দিয়ে কেটে দাও 41, 41 আসলো, ওখানেও 41, আলটিমেটলি কি 41-এরই মাল্টিপল বলেছিলাম। তাহলে 6 দিয়ে যদি এটাকে কাটি আমি একবারে, তাহলে কতবারে যাবে? 6 দিয়ে 12, 5, 54, 6 9 54, 0। এবার দেখো 290 গুণ হচ্ছে 41, তাহলে একটা জিরো তো বসেই গেল। তাহলে আলটিমেটলি 29 গুণ 41, তাহলে 9 একে 9, লাস্টে দশকের ঘরে 9, এককের ঘরে 0 প্রত্যেকটাতে, কিন্তু দশকের ঘরে 9 একমাত্র সি অপশনে আছে। পুরো ক্যালকুলেশনটাও করব না, কিন্তু 41 দিয়ে যদি চেক আউট করতে হতো, এ অপশন চেক করতে হতো, বি অপশন চেক করতে হতো, তারপরে গিয়ে সি অপশন উত্তর। ঠিক আছে, তো ফার্স্ট অ্যাপ্রোচটাই এই হওয়া উচিত। কেন আমরা এই একবারে 120%-এর মান এত 82%-এর মান বেরিয়ে যাবে কেন? কারণটাও শিখতে হবে। এটাই হচ্ছে রুল অফ কনসেপ্ট। একই দাম থাকায় দুটোরই ক্রয় মূল্যটা সেম। তাহলে একই দাম যদি কেনা থাকে, আমার পার্সেন্ট ভ্যালু আলাদা আলাদা দেওয়া রয়েছে, তাহলে ওই পার্সেন্টের মান দেওয়া রয়েছে, অত পার্সেন্টের মান কত, তাহলে সিম্পল হিসাব। এটাই তুমি যদি রেশিওতে করতে যাও তাহলেও সমস্যা। আমি শুধুমাত্র বেসিক অ্যাপ্রোচটা দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নিও এই অ্যাপ্রোচটা অবশ্যই। দেখো 20% লাভ করেছে, এটা এ সিপি, আর হচ্ছে বিক্রয় মূল্য, এটা বি, প্রথম আলমারি দ্বিতীয় আলমারি। 20% লাভ মানে কি? 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি হয়েছে। 18% ক্ষতি মানে কি? 50 টাকার জিনিসটা 41 টাকায় বিক্রি হয়েছে। এবার বলে দেওয়া একই দামের দুটি আলমারি, তার মানে কি দুটোরই ক্রয় মূল্য যদি সেম হয়, এটার 5 টাকা এটা 50 টাকা, তাহলে একেও 50 বানাও। তাহলে এখানে 50 বানাতে হলে 10 গুণ হলো, তাহলে বিক্রয় মূল্য 10 গুণ বেড়ে যাবে, 60 টাকা হলো। এবার বলে দেওয়া যে প্রথমটার বিক্রয় মূল্য কত? 17,400 টাকা। কত গুণ বেশি? 6 দিয়ে 290 গুণ এসছিল তখন। তাহলে 41-এর সঙ্গেও 290 গুণ বাড়িয়ে দাও, তোমার ওই 11,890 টাকা চলে আসবে। তাহলে এটা হচ্ছে একদম বেসিক কনসেপচুয়াল অ্যাপ্রোচ। জেনারেলি আমার কোর্সে হচ্ছে পুরো এই ধরনের কনসেপ্টের ওপরেই বেসিসে কোর্স হোক বা পড়ানো হোক। তারপরে শর্টকাট স্ট্র্যাটেজি মানে কি সিলেকশন ট্রিক্সগুলো। নেক্সট কোশ্চেনে আসি, 7 নম্বর। একটা মনুমেন্ট রং করতে প্রথম ফুটে 30 টাকা ও পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা করে খরচ হয়। 20 ফুট উচ্চতার মনুমেন্টটি রং করতে কত টাকা খরচ হবে? আর ঘামে তো মনে হয় আমার বডি রং হয়ে গেছে, প্রচণ্ড গরম। দেখো এই কোশ্চেনগুলো হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি সিরিজ। ঠিক আছে, তো এর লজিকটা কি? দেখো এটা যদি ফার্স্ট ফুড হয় আমার 30 টাকা লাগলো, সেকেন্ড ফুড হলো 3 টাকা বেশি, এর থেকে 3 টাকা বেড়ে যাবে 33 টাকা। তৃতীয় ফুডে এর থেকে আবার 3 টাকা বাড়ছে 36 টাকা, সো ওয়ান, এভাবে চলছে আপ টু 20 ফুট পর্যন্ত আমার কত টাকা খরচ হবে। এবার মূল যে বিষয়বস্তু দেখো, এই 20 ফুটে গিয়ে কত টাকা খরচ হবে আগে যদি আমরা সেটা জানি, তারপরে অ্যাভারেজ কনসেপ্ট ইউজ করে দিতে পারি, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা একটা সিরিজ, সমান গ্যাপের একটা সিরিজ। তাহলে আমি রুলটা কী শিখিয়েছিলাম? 20 থেকে ফার্স্ট মাইনাস করে দাও, তাহলে কত? 19। এক একটা গ্যাপের মান কত? 3, তাহলে 19টা গ্যাপের জন্য কত আসবে? 3 19 57। আর ফার্স্ট ডেটটা ভ্যালু ধরে এগোচ্ছি মানে এর সঙ্গে যোগ 30 করে দাও, তাহলে 20তম ফুটে গিয়ে আমার কত টাকা খরচ হবে? 87 টাকা। তাহলে 20তম ফুট রং করতে শুধু আমার 87 টাকা খরচ হচ্ছে এই অ্যাপ্রোচে, 3 টাকা করে যদি বাড়তে থাকে।
ফর্মুলা রয়েছে, কিন্তু ফর্মুলা দেখো আমিও মাথায় রাখতে পারি না, ওই কারণে আমি ব্যাস বলে না কাউকেই ফর্মুলাটা শেখাতে বা শিখতে বলি না, খুব রেয়ার কেস। এবার দেখো অ্যাভারেজ কি, লাস্ট টার্ম ফার্স্ট টার্ম, 87 যোগ যদি 30 করো 117, কটা টার্ম যোগ করে 117 পেলে? দুটো, 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটা গড় হলো। এবার বলেছে যে পুরোই 20 ফুট রং করতে কত টাকা খরচ হবে, তাহলে কত ফুট? 20 ফুট, তাহলে গুণ 20 করে দাও, 2 দিয়ে কেটে দাও ওকে 10 বার, তাহলে 117 গুণ 10 কত হবে? 1170 টাকা। তাহলে 1170 অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নিয়েছো। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন নাম্বার 8। এই ক্লাসটা জেনারেলি আমি ভেবেছিলাম যে লাইভ নেব টেস্টটা, কিন্তু সময়ের জন্য আমি ক্লাস করেই আপলোড দিচ্ছি। যাই হোক, দেখো 1 - 0 পয়েন্ট বার এর মান কত? এই বাচ্চাদের সহজ সহজ জিনিসগুলোই কিন্তু পরীক্ষার হলে ভুলে যায়। আবৃত দশমিক, তারপরে বার, তো এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। এক্সামিনাররাও ফলো আপ করে যে কোন জিনিসগুলো সবাই ছেটে ছেটে এগোচ্ছে, ওই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট টুইস্ট জিনিসগুলোকে তুলে নেবে, আর সহজ জিনিসেই ভুল করে। সহজ জিনিসেই তুমি ভুল করবে, কঠিন জিনিসে কখনোই তুমি ভুল করবে না। দেওয়া রয়েছে 1 - 0.1, তার উপরে বার। এবার ভ্যালুগুলোও বারে দেওয়া, আবার একটা ভ্যালু 0.9 প্রপার দেওয়া। তো আমি কি করব, দেখো 1 তো 1-এর মতন আছে, মাইনাস পয়েন্টের পরে 1 ঘরই আছে, 1 ঘরের উপরেই বার। যদি বারটা না থাকতো 1/10 লিখতাম, কিন্তু বার যখনই আছে ও টুপি পরে এসছে, মানে ওকে 9 দিয়ে দাও, 1 কমিয়ে দাও, 1 কমিয়ে দাও। এবার যদি সিম্পল সলিউশন করো, 9 থেকে 1 বাদ, তাহলে কত পাবে? 8/9। এবার অনেক ছেলে মেয়ে এইটুকু তো করলো, তারপরে আবার স্ট্র্যাটেজি ভুলভাল এগোবে। কীরকম? 8কে 9 দ্বারা ভাগ করতে থাকবে, 8কে 9 দ্বারা ভাগ করতে থাকবে। কিন্তু কেন ভাই? এখানে একটা বার ছিল বলে আমরা 1/9 দিয়েছি, তাহলে হর যেহেতু 9 দিয়েছি, এখানেও সেই হর 9ই আছে, তাহলে 9-এর উপরে 8 রয়েছে। আমরা এভাবেও তো দিয়ে দিতে পারি। এটাকে যদি আমরা লিখতে যাই 8 যেহেতু বার 8/9 লিখতাম, তাহলে এখান থেকেই সরাসরি আমরা এটা দেব না কেন? তাহলে 0.8 বার। তাহলে সিম্পল এই টুইস্টগুলো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কি তোমার ক্যালকুলেশনে সময় নিয়ে নেবে। স্টেপগুলো দেখানোর জন্যই, তাছাড়া কোশ্চেনটা তোলার আর কিছুই নেই, বাচ্চাদের জিনিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। বহুদিন যাবত এই ধরনের সিম্পলিফিকেশানগুলো আমি দেখাইনি অনলাইনে। আর এই স্প্লিটিং অফ ফ্র্যাকশন, এই উপরে পুরো একটা কমপ্লিট থিওরিটিক্যাল ক্লাস 2-3 বছর আগেই প্রোভাইড করা রয়েছে, ফ্রি ক্লাস। তুমি যদি প্রবলেম থাকে, এই টাইপের যত সিরিজ হোক তুমি দেখে নেবে। আদারওয়াইজ বিভিন্ন জায়গায় কি করে, বহু জেলা দিয়ে নাম, তো তারা কি করছে, নিচে এলসিএম করে দিচ্ছে, তারপরে এটাতে এটা আছে মানে ওইগুলো বাদ, ওগুলো বসিয়ে দাও, খুব টাইম ওয়েস্ট। আমি 2-4 বছর আগেই দিয়ে দিয়েছি, ওই থিওরিটিক্যালভাবে দেখে নিও। লাইফে যে ধরনেরই স্প্লিটিং কনসেপ্টের উপরেই কোশ্চেন আসুক না কেন, তুমি পেরে যাবে। 1/20কে লিখতে পারো 4 × 5। দেখো আমি কেন সরাসরি 1/20কে 4 × 5 লিখলাম? আমি তো 2 × 10ও করতে পারতাম, কিন্তু কেন আমি 4 × 5ই করলাম? কারণ এখানে তোমাকে হিন্ট দেওয়া রেখেছে, 1/, আকারে রয়েছে। 1/, আকারে যখন সিরিজটা বা ফ্র্যাকশানগুলো দেওয়া রয়েছে, আমার মূল যে বিষয়বস্তু ভাবতে হবে সেটা হচ্ছে হরগুলো যেন যাতেই আমি স্প্লিট করি না কেন
ডিফারেন্সটা 1 হয়। তাহলে আমি 4 আর 5 এর ডিফারেন্স কত? 1 পাবো, প্লাস তারপরে রয়েছে 30, 1/5 ইন্টু 6 যদি করি এদেরও ডিফারেন্স 1 পাবো। আর লিখতে যাবে না, এইটুকু দেখানোর শুধুমাত্র তোমার বোঝানোর জন্য। লাস্ট টার্ম কত? 1/90 আছে, তাহলে 90 আমি ডিফারেন্সটা 1 রাখবো, তাহলে 9 ইন্টু 10। পার্থক্য এক্ষেত্রেও 1, এক্ষেত্রেও 1, সব ক্ষেত্রেই 1 1 করে চলছে আমার। এবার শর্ট অ্যাপ্রোচটা কি? প্রথম ভগ্নাংশ কত? 1/4 বিয়োগ শেষ ভগ্নাংশ কত? 1/10। এলসিএম কত পাবে? 20। তাহলে 5 থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে 3/20, তাহলে 3/20 অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, স্ক্রিনশট নেবে, নিয়ে নাও। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10। যদিও নেক্সট কোশ্চেনে চলে আসলাম, কিন্তু তুমি অবশ্যই আগের যে কোশ্চেনটা দেখালাম, যদি নতুনই ক্লাস দেখে থাকো, ওই ধরনের ভগ্নাংশগুলোও তোমার চোখে নতুন পড়ছে, একদম নতুন যারা চাকরির পরীক্ষায় দিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, সিম্পলিফিকেশান প্লেলিস্ট করা আছে, ওখানে দেখে নেবে। আদারওয়াইজ ফ্র্যাকশন স্প্লিটিং বাই অভিষেক স্যার লিখবে ইউটিউবে, পেয়ে যাবে ডাইরেক্ট ক্লাসটা। কি লিখবে বলে দিচ্ছি। ফ্র্যাকশন স্প্লিটিং বাই অভিষেক স্যার লিখে দেবে ইউটিউবে, ওই সার্চ অপশানে পুরো ক্লাসটা তোমার চোখের সামনে চলে আসবে। মাস্ট দেখে নেবে, দেখবে বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে, পরবর্তী সময়ে আমাকেও প্রয়োজন পড়বে না অন্তত এই টাইপের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। দেখো এবার এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা এতদিনে ভগ্নাংশটা উল্টো থাকতো, হরটা লব হতো, লবটা হর হতো। এখন হরটা লব হচ্ছে, লবটা হর হচ্ছে, উল্টো হচ্ছে। কি বলেছে? এই হচ্ছে কোশ্চেন, এর মানটা বের করতে হবে। দেখো কি দেওয়া রয়েছে, 0.003 স্কোয়ার মাইনাস 0.003 ইন্টু 0.00 ও 000 বা 7 প্লাস 0.0007 তার হোল স্কোয়ার ডিভাইড 0.0003 তার কিউব প্লাস 0.0007 তার কিউব। দেখো আমি তো এখানে লিখে দিলাম, তোমরা আবার কোশ্চেন পেপারে এরকম কোশ্চেনটা আবার লিখতে যেও না, তোমাদের চোখের সামনে থাকবে সরাসরি অ্যাপ্রোচটা। তোমাদের অ্যাপ্রোচ এখন থেকে হওয়া উচিত, নট এই লেখা থেকে। দেখো আগে দেখে নাও, রেড কালারটা নিয়ে নিই, আগে দেখে নাও। এখানে 0.003 আর 0.007 ছাড়া আর কোনো সংখ্যাই নেই। তাহলে আমি যদি এই 0.003কে এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে আমার অ্যাকচুয়াল কি? এ স্কোয়ার মাইনাস এ বি যোগ বি স্কোয়ার, এটা বাই হচ্ছে এ কিউব যোগ বি কিউব। এবার এ কিউব যোগ বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই আর উপরে কি পড়ে থাকছে? এ স্কোয়ার মাইনাস এ বি যোগ বি স্কোয়ার। আমি কিছুই করিনি, শুধু এ কিউব যোগ বি কিউবটাকে এখানে ফর্মুলায় পুট করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এবার দেখো এটা আর এটা সেম, তাহলে কেটে গেল, তাহলে 1/a প্লাস বি পড়ে থাকছে। এখান থেকে সলিউশন করে আমরা কি পেলাম? 1/a প্লাস বি। এবার এটাকে কত ধরেছি? এটাকে 0.003 ধরেছি, বিটাকে 0.007 ধরেছি। তাহলে এ আর বি যদি আমি যোগ করি, অর্থাৎ এই দুটো ভ্যালু যদি আমি যোগ করি, তাহলে কত পাবো? 0.0010 এটা পাবো।
নিচে লিখি 0.0010 এটা পাবো, আর উপরে কি 1 পাবো। এবার যদি আমি এই পয়েন্টটাকে তুলে দিই, কত ঘর আগে দশমিক, 4 ঘর আগে দশমিক, তাহলে 4টে 0 বসে যাবে, একের পরে বসলো। আগের জিরোর কোনো ভ্যালু নেই, একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে গিয়ে কত হচ্ছে ভ্যালুটা 1000। তাহলে তোমার সিম্পল শুধু এইটুকু সলিউশন 1000 তোমার উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে, মূল যে থিওরি কিন্তু এটুকু, মূল থিওরিটা এটা, স্ক্রিনশট চাইলে নাও। ঠিক আছে, তো আজকে 10টা কোশ্চেন হয়ে গেল। আর যাদেরই মনে হবে যে দাদার কোর্সে অ্যাডমিশন হব বা দাদার ব্যাচে পড়ব, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপও করতে পারো ডিটেলসের জন্য। আদারওয়াইজ অনলাইনে অ্যাডমিশনের বললাম, আর অফলাইন কোচিং সেন্টার অ্যাড্রেসও বললাম, যে প্রত্যেকটা জিনিসই আমাদের এই ডেসক্রিপশন বক্সে লোকেশনও দেওয়া রয়েছে ইনস্টিটিউটের, আর কোর্সে অ্যাডমিশনেরও লিঙ্ক দেওয়া রয়েছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই যারা মনে করছো যে আমাদের লাস্ট স্টেজ, তারা অবশ্যই একদম দাঁত ভাঙা খাটনি করো। আর যারাই মনে করছো যে বহুদিন যাবত দাদার ক্লাস করছি, করে বেনিফিটেড, বাকি ভাই বোনরাও যাতে বেনিফিটেড হয়, তাহলে তাদেরকে জানাই দাদার ক্লাসটা সম্পর্কে। দেখো, আমি যেরকম এই জিনিসগুলো, কনসেপ্টগুলো নিজের মধ্যে রাখিনি আরও 4-5 বছর আগে থেকেই, তো তোমরাও রেখো না। এমন নয় যে তোমার দাদা বোন ভাইদের জানালে বা বন্ধু বান্ধবদের জানালে তারা তো তোমার থেকে বেশি শিখে নেবে, এমনটা নয়। কি হয়, তুমিও শিখছো, তারাও শিখছে, একই জিনিস একই জায়গার থেকে। মূল ব্যাপারটা ডিফারেন্স আসে কি, পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার 100% দিতে পারছো কি না, আর সে তার 100%টা দিতে পারছে কি না। আর ওই পরীক্ষার ওই 90 মিনিট বা ওই 1 ঘন্টায় কার মেন্টালিটিটা কী হিসাবে কাজ করছে, কার ফোকাসটা কোন দিকে কাজ করছে, একমাত্র ওই পার্সেন্টেজটা হচ্ছে লাখটা তোমাদের ফেভার করবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে।